আজকে আমরা অ্যাভোগাড্রোর প্রকল্প বা অ্যাভোগাড্রো সূত্র ও ভরের নিত্যতা সূত্র নিয়ে আলোচনা করব। আজকে আমরা অ্যাভোগাড্রো সূত্র ও ভরের নিত্যতা সূত্র নিয়ে আলোচনা করব। সবার প্রথমে হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্রটা কি? অ্যাভোগাড্রো সূত্রটা বলছে তাপমাত্রা চাপ সমান থাকলে সময় আয়তনের বিভিন্ন গ্যাসের কি সমান সংখ্যক অণু থাকবে। যদি দুটো গ্যাস জানলাম এখানে এই গ্যাসেরটার নাম দিলাম 1, একটা গ্যাস জানলাম, এইটার গ্যাসেরটার নাম দিলাম 2। 1 নাম্বার গ্যাস জারে গ্যাসের অণু আছে কতগুলা? n সংখ্যক, n1 সংখ্যক। 2 নাম্বার গ্যাস জারে গ্যাস অণু আছে কতগুলা? n2 সংখ্যক। 1 নাম্বার গ্যাস জারে গ্যাস অণুর চাপ কতটা আছে? P1। 2 নাম্বার গ্যাস জারে গ্যাস অণুগুলোর চাপ কতটা আছে? P2। 1 নাম্বার গ্যাস জারে তাপমাত্রা কত? গ্যাস অণুগুলোর তাপমাত্রা, গ্যাসের তাপমাত্রা T1। 2 নাম্বার গ্যাস জারে গ্যাসের তাপমাত্রা কত? T2। 1 নাম্বার গ্যাস জারে গ্যাস অণুগুলোর আয়তন কতটা আয়তনে আছে? V1 আয়তনে আছে। আর 2 নাম্বার গ্যাসের গ্যাস অণুগুলো V2 আয়তনে আছে। যদি T1 equal to T2, T1 equal to T2, P1 equal to P2 এবং V1 equal to V2 হয়, তাহলে কি হবে? N1 equal to N2 হবে। এটাই হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্রটা তাহলে কি? তাপমাত্রা চাপ যদি সমান থাকে, তাপমাত্রা যতটা আছে 1 নাম্বার গ্যাস জারে এবং 2 নাম্বার গ্যাসের তাপমাত্রা যা আছে দুটো সমান। 1 নাম্বার গ্যাসের চাপ যা আছে 2 নাম্বার গ্যাসের চাপ যা আছে তা যদি সমান হয় এবং 1 নাম্বার গ্যাস যতটা গ্যাস অণু আছে, মানে যতটা আয়তনে গ্যাস অণু আছে, 2 নাম্বার গ্যাসের যদি ততটা আয়তনে থাকে, তাহলে কি হবে? তাহলে হবে বিভিন্ন গ্যাসের সময় আয়তনের সমান সংখ্যক অণু থাকে। তাহলে কি? তাপমাত্রা ও চাপ সমান থাকলে সময় আয়তনের বিভিন্ন গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এটা হচ্ছে কি? অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্রের তাহলে গাণিতিক রূপটা দেখি কি? ব্যাখ্যা করি একটু। অ্যাভোগাড্রো সূত্রে কি পেলাম আমরা? T1 equal to T2 পেলাম। এটা লেখার দরকার নাই, তো লিখে দিই। T2 P1 equal to P2 আর V1 equal to V2 যদি হয়, তাহলে N1 equal to N2 হবে। এটা প্রমাণ করতে হবে। কি? এটা প্রমাণ করতে হবে। তাহলে কি মনে করলাম প্রথম গ্যাস জারে কি? প্রথম এই গ্যাস জারে N1 সংখ্যক অণু আছে এবং দ্বিতীয় গ্যাস জারে N2 সংখ্যক অণু আছে। ঠিক আছে? এবং প্রথম গ্যাস জারে গ্যাস অণুগুলোর আরএমএস গতিবেগ C1 এবং দ্বিতীয় গ্যাস জারে গ্যাস অণুগুলোর আরএমএস গতিবেগ C2 যদি হয়, তাহলে P equal to তাহলে কি লিখতে পারবো? P equal to লিখতে পারবো 1/3 M1 C1 square N1
বাই V1 এবং P1 ইকুয়াল টু লিখতে পারলাম 1 নম্বর কেসে P1 মানে চাপটা। 2 নম্বর কেসে P2 তাহলে কত কি লিখতে পারবো? সিমিলারলি 1/3 M1 C1 স্কয়ার সরি M2 C2 স্কয়ার N2 বাই কি হবে V2 স্কয়ার। এখানে আমরা এখান দিকে লক্ষ্য করে বুঝতে পারবে এখানে আমরা কি লিখেছি T1 equal to T2 P1 equal to P2 V1 equal to V2 হতে হবে। তাহলে কি P1 এর জায়গায় কি লিখবো P2, তাহলে P1 equal to যদি P2 তাহলে 1/3 equal to কি হবে 1/3 into M1 C1 square N1 by V1 আর কি 1/3 M2 C2 square N2 by V2 যেহেতু কি V1 equal to V2 কারেন্ট একটু চেঞ্জ করে নিই যেহেতু এখানে কি পেলাম V1 equal to V2 তাহলে V1 এর জায়গায় কি বসাবো V2 দিয়ে দেবো তাহলে 1 বাই এইদিকে 1/3 আছে এদিকে 1/3 আছে কেটে দিলাম V1 equal to তাহলে V1 এটা কেটে যাবে যেহেতু V1 equal to V2 V1 equal to V2 তাহলে কি থাকে পড়ে M1 N1 C1 square equal to M2 N2 C2 square এটা কি এক নম্বর নাম দিলাম এটা এক নম্বর নাম দিলাম ঠিক আছে কারেন্ট একটু চেঞ্জ করে নাও বুঝবে আবার এক নম্বর নাম দিলাম যেহেতু গ্যাস দুটার কি তাপমাত্রা সমান T1 equal to T2 আমরা জানি T1 equal to T2 জানি আমরা সেহেতু প্রতিটি অণুর গড় রৈখিক শক্তি কি দুই গ্যাসের বেলায় সমান হবে গড় গতিশক্তিটা কি সমান হবে তাহলে গতিশক্তি ইকুয়াল টু কি লিখতে পারবো গতিশক্তি ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/2 M1 C1 স্কয়ার আর তাহলে কি হয়ে যাবে 1/2 M2 C2 স্কয়ার তাহলে কি এখানে হাফ আছে এদিকে হাফ আছে তাহলে M1 C1 স্কয়ার ইকুয়াল টু M2 C2 স্কয়ার তাহলে M1 C1 স্কয়ার M2 C স্কয়ার তাহলে এখানে কি যদি M1 C1 জায়গায় M1 C1 এর জায়গায় কি বসাবো তাহলে M2 C2 স্কয়ার N1 আর এখানে কি হবে দেওয়া আছে M2 C2 স্কয়ার N2 তাহলে কি এদিকে M2 কেটে গেল C2 কেটে গেল তাহলে N1 equal to কি হবে N1 equal to N2 ঠিক আছে চলো ফ্রেশ ভাবে দেখানো যাক কি করেছি এখানে প্রথমে কি অ্যাভোগাড্রো সূত্রটা কি তাপমাত্রা ও চাপ সমান থাকলে সময় আয়তনের বিভিন্ন গ্যাসের সমান সংখ্যক অণু থাকবে কি তাপমাত্রা ও চাপ সমান থাকলে সময় আয়তনের বিভিন্ন গ্যাসের সমান সংখ্যক অণু থাকে বা সমসংখ্যক অণু থাকে ব্যাখ্যাটা তাহলে দেখি ধরি আমরা দুটি ভিন্ন গ্যাস নিলাম যাদের তাপমাত্রা চাপ ও আয়তন সমান
কি কি সমান? তাপমাত্রা সমান, চাপ সমান, আয়তন সমান। আরো মনে করলাম যে প্রথম গ্যাসের N1 সংখ্যক অণু আছে এবং যে অণুটার ভর হচ্ছে M1। দ্বিতীয় গ্যাসের N2 সংখ্যক অণু আছে এবং যে অণুগুলোর ভর হচ্ছে M2। তাহলে আরএমএস পদ্ধতিতে গ্যাস মানে প্রথম গ্যাসের আরএমএস গতিবেগটা হচ্ছে কি C1 এবং দ্বিতীয় গ্যাসের গ্যাস অণুগুলোর আরএমএস গতিবেগ কি C2 হলে তাহলে P ইকুয়াল টু কি লিখতে পারবো? P ইকুয়াল টু লিখতে পারবো 1/3 M1 N1 C1 স্কয়ার বাই V এবং P আরেকটার P ইকুয়াল টু কি লিখতে পারবো? 1/3 M2 N2 C2 স্কয়ার বাই V। তাহলে এদিকেও এটাও P ইকুয়াল টু এটাও P ইকুয়াল টু, তাহলে এই দুটো কি এইটার সঙ্গে এটা সমান হয়ে যাবে। তাহলে 1/3 এদিকে 1/3 এদিকে 1/3 কেটে যাবে। তাহলে এদিকে এখানে V আছে এখানে V কেটে যাচ্ছে। তাহলে কি M1 N1 C1 স্কয়ার ইকুয়াল টু M2 N2 C2 স্কয়ার। তাহলে এটা এক নম্বর নাম দিলাম। ঠিক আছে, গ্যাস দুটির তাপমাত্রা যেহেতু সমান মানে কি T1 ইকুয়াল টু সমান T2 হয়ে গেছে, যেহেতু সমান তাপমাত্রা সমান, সেহেতু প্রতিটি অণুর গড় রৈখিক গতিশক্তি দুই গ্যাসের বেলায় সমান হবে। প্রতিটা অণুর যে গড় রৈখিক গতিশক্তিটা আছে সেটা কি হবে? দুই গ্যাসের বেলায় সমান হবে। ঠিক আছে, তাহলে কি গতিশক্তি সূত্র কি 1/2 M1 C1 স্কয়ার ক্ষেত্রে প্রথম গ্যাসের ক্ষেত্রে, দ্বিতীয় গ্যাসের 1/2 M2 C2 স্কয়ার। তাহলে M1 C1 স্কয়ার ইকুয়াল টু M2 C2 স্কয়ার, এটা দুই নম্বর নাম দিলাম। এক নম্বর কি পেয়েছিলাম? এক নম্বরে পেয়েছিলাম M1 C1 এর জায়গায় কি বসাবো? M2 C2। তাহলে M1 C1 এর জায়গায় M2 C2 যদি বসিয়ে দিই তাহলে কি পাবো? M1 C1 এর জায়গায় তাহলে M2 C2 স্কয়ার N1, দুই নম্বরে কি আছে? M2 C2 স্কয়ার N2। তাহলে কি এদিকে M2 আছে এদিকে M2 আছে কেটে যাবে, এদিকে C2 আছে এদিকে C2 আছে কেটে যাবে। তাহলে কি N1 ইকুয়াল টু N2 হবে না? কাজেই কি পাবো? প্রত্যেক গ্যাসের অণুর সংখ্যা সমান হবে। এটাই কি অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রো সূত্র। ঠিক আছে, ওকে, নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড হচ্ছে আমাদের কি ভরের নিত্যতা সূত্র। এখন আমরা কি করব? ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্র কি বলে? জড় পদার্থ অবিনশ্বর, প্রত্যেকটা জড় পদার্থ অবিনশ্বর, একে সৃষ্টিও করা যায় না ধ্বংস করা যায় না। মানে কি প্রত্যেকটা জড় পদার্থ অবিনশ্বর, একে কেউ সৃষ্টিও করতে পারবে না কেউ আবার একে ধ্বংসও করতে পারবে না। বিভিন্ন রকম ভৌত বা রাসায়নিক পরিবর্তনের আগে ও পরে পদার্থের মোট ভর অপরিবর্তিত থাকে। যদি এইসব পদার্থগুলার যদি ভৌত পরিবর্তন করি, ভৌত পরিবর্তন আগে যা ছিল ভৌত পরে তাই থাকবে। যদি ভৌত পরিবর্তনের আগে যদি একটা জড় পদার্থের ভর যদি M1 হয়, ভৌত পরিবর্তনের পরেও কি হবে? M1 থাকবে, ভর M1 থাকবে। যদি রাসায়নিক পরিবর্তনের আগে যদি ভর M1 হয় বা অথবা M2 হয়, তাহলে রাসায়নিক পরিবর্তনের পরেও কি হবে? M2 হবে। ভরের কোনো পরিবর্তন হবে না। এটাই কি ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্র কি? জড় পদার্থ অবিনশ্বর, একে কেউ সৃষ্টিও করতে পারবে না কেউ ধ্বংসও করতে পারবে না। বিভিন্ন রকম ভৌত পরিবর্তনের আগে ও পরে এবং বা রাসায়নিক পরিবর্তনের আগে বা পরে পদার্থের মোট যে ভর ছিল সেটা সবসময় অপরিবর্তিত থাকে। মানে পদার্থের ভরের কোনো পরিবর্তন হয় না। তাহলে সূত্রটা দেখা যাক কি। ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্র বা ল অফ কনজারভেশন অফ মাস। ল অফ কনজারভেশন অফ মাস। জড় পদার্থ অবিনশ্বর, একে কেউ সৃষ্টি করতে পারে না ধ্বংস করতে পারে না এবং বিভিন্ন রকম ভৌত বা রাসায়নিক পরিবর্তন আগে ও পরে পদার্থের মোট ভর অপরিবর্তিত থাকে। তাহলে ভরের নিত্যতা সূত্র কি? ভরের নিত্যতা সূত্র হচ্ছে জড় পদার্থ অবিনশ্বর, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। বিভিন্ন রকম ভৌত বা রাসায়নিক পরিবর্তনের আগে ও পরে পদার্থের মোট ভর অপরিবর্তিত থাকে।
ঠিক আছে, তাহলে কি আরেকবার বলি, ভরের নিত্যতা সূত্র হচ্ছে জড় পদার্থ অবিনশ্বর, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। বিভিন্ন রকম ভৌত বা রাসায়নিক পরিবর্তন আগে ও পরে পদার্থের মোট ভর এর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ অপরিবর্তিত থাকে। উদাহরণটা তাহলে একটা দেখা যাক। আরো বলতে পারি, ধরা যাক এ ও বি দুটি পদার্থের রাসায়নিক বিক্রিয়ার ফলে দুটি নতুন পদার্থ সিওডি উৎপন্ন হলো। কি কি ধরলাম, দুটো পদার্থ নিলাম, যার প্রথমটার ভর এ এবং দ্বিতীয়টার ভর বি। মানে কি, দুটো কি কিনলাম, দুটো পদার্থ নিলাম, জড় পদার্থ নিলাম, প্রথমটার ভর এ, দ্বিতীয়টার ভর বি। দুটি পদার্থের রাসায়নিক বিক্রিয়ার ফলে নতুন দুটি পদার্থ সিওডি উৎপন্ন হলো। সরি দুটি পদার্থ নিলাম, প্রথম পদার্থটার নাম কি, এ নাম দিলাম, দ্বিতীয় পদার্থটার নাম কি দিলাম, বি নাম দিলাম। এরপরে কি রাসায়নিক বিক্রিয়া করলাম, রাসায়নিক বিক্রিয়ার ফলে কি দুটো নতুন পদার্থ উৎপন্ন হলো, সিওডি উৎপন্ন হলো। তাহলে ভরের নিত্যতা সূত্র অনুযায়ী কি হবে, এ পদার্থের যতটা ভর ছিল ও বি পদার্থের যে মোট যতটা ভর হবে, সি ও ডি পদার্থের মোট ভর ঠিক সমান হবে। আরো একটা কিছু দৈনন্দিন জীবনে কিছু উদাহরণ দিয়ে লক্ষ্য করা যাক। দৈনন্দিন জীবনে কি, 1 নম্বর উদাহরণ হচ্ছে, একটি খালি পাত্রে জল ফোটালে জলের ভর ক্রমশ কমতে থাকে। যদি একটা আমরা খালি পাত্রে যদি জলটাকে ফুটাই, তাহলে জলের ভরটা ক্রমশ কমতে থাকবে। কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হয় কি ভরের বিনাশ ঘটলো, কিন্তু প্রকৃতপক্ষে জল জল বাষ্পে পরিণত হয়। এই বাষ্পের ভর বিবেচনা করলে দেখা যাবে যে জলের ভর যে পরিমাণ কমে সেই পরিমাণে বাষ্প তৈরি হয়েছে। যদি একটি আবদ্ধ পাত্রে জল ফোটানো হয়, তাহলে দেখা যাবে যে জল বাষ্পীভূত হওয়ার আগে ও পরে মোট ভর এবং জল বাষ্পীভূত হওয়ার পর পাত্রের মোট ভর একই থাকে, অর্থাৎ জলের বাষ্পীভবন ভরের নিত্যতা সূত্র মেনে চলে। তাহলে এইখানে কি বলছে, আমরা প্রথমে একটা খালি পাত্রে জল ফোটাবো, তাহলে তাহলে আপাতত আমাদের মনে হবে যে জল কিছুটা কমে যাচ্ছে, আপাতত মনে হবে যে ভরটা কিছু মনে হচ্ছে কমে যাচ্ছে। প্রকৃতপক্ষে জল বাষ্পে পরিণত হয়, যখন তাপমাত্রা বাড়তে থাকে তখন জলটা কি বাষ্পে পরিণত হয়। এই বাষ্পের ভর বিবেচনা করলে দেখা যাবে যে জলের ভর যে ছিল এবং বাষ্পের ভর তার সঙ্গে যোগ করলে একই হবে। আবার যদি একটা বদ্ধ পাত্রে জলকে ফোটানো হয়, তাহলে দেখা যাবে যে জল বাষ্পীভূতার আগে মোট ভর এবং জল বাষ্পীভূত হওয়ার পরে মোট ভর একই থাকে, অর্থাৎ জলের বাষ্পীভবন কি একটা বাষ্পীভবন ভরের নিত্যতা সূত্র মেনে চলছে। আরেকটা উদাহরণ দিয়ে দেখি, 1 গ্লাস জলে কিছুটা চিনি দ্রবীভূত করলে দেখা যায় যে চিনি দ্রবীভূত হওয়ার আগে ও পরে গ্লাসের মোট ভর একই থাকে। কি, 1 গ্লাস জলে কিছুটা চিনি দ্রবীভূত করছি, দ্রবীভূত করলে চিনি দ্রবীভূত হওয়ার আগে গ্লাসের ভর যতটা ছিল চিনি দ্রবীভূত হওয়ার পরে ঠিক একই থাকে। এটাই কি ভরের নিত্যতা সূত্র। আর কি একটা, কয়লা বায়ুতে পোড়ালে অবশেষ হিসাবে সামান্য পরিমাণ ছাই পড়ে থাকে, মনে হয় যেন এক্ষেত্রে ভর কমে গেল, কিন্তু প্রকৃতপক্ষে কয়লা মধ্যস্থিত কার্বন বায়ুর অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড গঠন করে। যদি কয়লার দহন কোনো আবদ্ধ পাত্রে করা হয়, তাহলে দেখা যাবে যে দহনের আগে ও পরের মোট ভর একই থাকে, অর্থাৎ কয়লার দহন একটি
কয়লার দহন ভরের নিত্যতা সূত্র মেনে চলে। যদি আমরা কয়লাকে বায়ুতে পোড়াই, তা পোড়ানোর ফলে কি কয়লার যে কার্বন অণুগুলো আছে বা কার্বন, কয়লার মধ্যে মধ্যে যে কার্বন আছে সেটা বায়ুর অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড গঠন করছে। যদি এবার কয়লাটাকে আমরা যদি একটা আবদ্ধ পাত্রে পোড়াই, তাহলে দেখবো যে কার্বন কার্বন আর অক্সিজেনের সঙ্গে মিশ্রণ হচ্ছে না, বা মিশ্রণ ওই আবদ্ধ পাত্রেই থাকছে, ভিতরেই থাকছে। তাহলে দহনের আগে যে ভরটা আমরা লক্ষ্য করবো, দহনের পরে ঠিক একই ভর লক্ষ্য করবো, ভরের কোনো পরিবর্তন হবে না। তাহলে অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি কি, কয়লার দহন একটা কি দহন ভরের নিত্যতা সূত্র মেনে চলছে। ঠিক আছে, ওকে, বাই বাই, টাটা।